ধরে 5 জনের নাম বের করতে হবে এবং এদের বাঁচানোর জন্য রাজ্য, এরা তো জড়িত, এরা তো সরাসরি জড়িত। তার সঙ্গে তীর্থাঙ্কর ঘোষের বাবা, ওকে জেলে পাঠানো উচিত। তীর্থাঙ্কর ঘোষের বাবা একটা নটোরিয়াস ক্রিমিনাল, সে মমতা ব্যানার্জির থেকে ভালো চিফ মিনিস্টার হবে, এটা আপনি লিখে নিন। বালু মল্লিকের মতো সব দিক দিয়ে খারাপ লোক ওদের দলে কেউ নেই। স্যার, প্রথমেই আপনাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। গতকাল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বিজয় সংকল্পপত্র প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা গেছে যে নারী এবং যুব এই দুটো সম্প্রদায়ের ওপরই বেশি জোর দেওয়া হয়েছে। আপনি কি বলবেন? একাধিক প্রকল্পের নাম রয়েছে, ভাতা রয়েছে। দেখুন, একটা ঘটনা হচ্ছে, সবচেয়ে বেশি অ্যাসিড ছুড়ে মারা বেঙ্গলের নারীদের উপর হচ্ছে, মেয়ে পাচার সবচেয়ে বেশি বেঙ্গলের নারীদের উপর হচ্ছে। এবং এটা শুধুমাত্র ভাতা দিয়ে এটা হবে না, এবং আমরা কিন্তু ভাতার কথা বলছি না, তার সঙ্গে ধরুন মেয়েদের স্বনিযুক্তি প্রকল্প, বিভিন্ন লোন দেওয়া, এটসেট্রা, এগুলোর কথা, যাতে তারা নাকি 10টা মেয়ে এক জায়গায় গেলে, এবং আপনারা জানেন ইন্টারন্যাশনালি বেশ কিছু ইকোনমিক্সের থিওরি আছে যেখানে বলছে যে আপনি 10টা ছেলে এক জায়গায় হয়েছে তাদের লোন দেন, ওই লোনটা আপনি ফেরত নাও পেতে পারেন। আমি ব্যাংকিং ইকোনমিক্স থেকে বলছি। কিন্তু আপনি 10টা মেয়েকে সেই লোন দেন, ওরা কিন্তু খেটে খুঁটে ওই লোনটা শোধ করে দেবে এবং ওরা প্রপারলি ব্যাপারটাকে ইউজ করবে। তো সেদিক থেকে অন্যান্য বহু স্টেটে মেয়েরা এরকম কোঅপারেটিভ বানিয়ে এটসেট্রা, তারা বিভিন্ন ধরুন ডেয়ারি বা আপনার অ্যানিমাল হাজবেন্ডারি থেকে শুরু করে টেক্সটাইল, এইসব ক্ষেত্রে ভালো কাজ করেছে। এমনকি বাংলাদেশেও করেছে এটা নিয়ে, বাংলাদেশেও মেয়েরা করেছে। কিন্তু বেঙ্গলের মেয়েদের সামহাও ওই 1500 টাকা হাত খরচ দিয়ে এটা চলবে না আমাদের মনে হয়েছে। তো আমরা চাইছি যে তাদের একটা বেটার এম্পাওয়ারমেন্ট, যাতে তারা নিজস্ব বিজনেস করতে পারে এটসেট্রা, ব্যাংক থেকে লোন পাওয়া, এই পুরো জিনিসটাকে আমরা কভার করার চেষ্টা করছি। নট অনলি হাত খরচ, এটা বুঝতে হবে এখানে পার্থক্যটা। এটা অ্যাবসলিউট এম্পাওয়ারমেন্ট দরকার, যাতে কালকে অ্যাসিড কেউ ছুঁড়ে না মারে, কালকে পাচার না হয়ে যায়। সবচেয়ে বেশি কম বয়সে যে বিয়ে, এটাকে কি বলে, অল্প বয়সে যে বিয়ে, 18-র কম, সেটা পশ্চিমবঙ্গে কেন হচ্ছে? কেন মেয়েরা এই লক্ষ্মী ভান্ডার পাওয়ার পরেও বা সামথিং, তারা কেন 18 বছরের কমে বিয়ে করছে? এগুলো বন্ধ করা আমাদের টার্গেট। ইট ইজ নট অনলি যে কিছু হাত খরচ দেওয়া। অন্যদিকে কালকে অমিত শাহকে প্রেস কনফারেন্স চলাকালীন একটা প্রশ্ন করা হয়েছিল যে হবু মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি কি আপনার পাশেই বসে আছেন? অমিত শাহ খুব শান্তভাবে উত্তর দেয় যে বাংলার যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি বাংলারই ভূমিপুত্র। আপনার কি মনে হয় কাকে করা হতে পারে বাংলার মুখ্যমন্ত্রী? দেখুন, উনিই তো উত্তরটা ক্লিয়ার করে দিয়েছেন, আমার তো কিছু বলার নেই। তাই বলছি যে বহু অনেকে আছে যিনি এটা হওয়ার জন্য যোগ্য, যেটা হওয়ার জন্য বহু মানুষ যোগ্য আছে। আমি কখনো একটা নাম বলে নিজে কন্ট্রোভার্সির মধ্যে জড়াবো না। আর শুভেন্দুবাবু এক সময় 4টে ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন, ভেরি কনফিডেন্ট, এবং প্রচন্ড ওনার আপনার 40 বছরের এক্সপিরিয়েন্স, আমাদের শ্রমিকদার রাজনীতির এক্সপিরিয়েন্স, মানুষের পালস খুব ভালো বোঝেন, অত্যন্ত শিক্ষিত মানুষ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, দুটো দপ্তরের সুকান্তবাবু, দিলীপ ঘোষ একজন বড় জননেতা, যিনি নাকি মাত্র 3 বছরের মধ্যে ম্যাজিক দেখিয়েছেন, আহ, একটা পার্টিকে 4% থেকে 40%-এ নিয়ে এসে মানুষের পালস খুব ভালো বোঝেন। বহু মানুষ আছেন যিনি এখানে হতে পারেন। এমনকি বাইরে থেকে ধরুন সঞ্জীব সান্যাল বা এদের যদি কাউকে পাঠানো হয়, আমি জানি না, এনার নাম মাঝখানে উঠছিল। তো এভরিওয়ান ইজ কম্পিটেন্ট। আমার মনে হয় এটা নিয়ে বিজেপিতে কোনো সমস্যা হবে না। বহু মুখ আছে। এবং আমি বলছি, আমাদের 294 জনের মধ্যে সবচেয়ে যে খারাপ প্রার্থী আছে, একদম সবচেয়ে যে খারাপ প্রার্থী আছে, কাইন্ডলি নোট ইট, সে মমতা ব্যানার্জি থেকে বেটার প্রাইম মিনিস্টার হবে, চিফ মিনিস্টার হবে। আমি আবার রিপিট করছি, আমাদের 294 জনের মধ্যে যে লোকটা সবচেয়ে ইনকম্পিটেন্ট, যে লোকটা, আমি জানি না সে কি, কিন্তু ধরুন একটা পরীক্ষা নিলাম বিভিন্ন ভাবে এবং সবচেয়ে ইনকম্পিটেন্ট লোকটাকে বের করলাম, সে মমতা ব্যানার্জির থেকে ভালো চিফ মিনিস্টার হবে, এটা আপনি লিখে নিন। তারপর অমিত শাহ এও বলেন যে ক্ষমতা এলে 100 দিনের মধ্যে কয়লা দুর্নীতি, শিক্ষা দুর্নীতিতে জড়িত প্রত্যেকের শাস্তি হবে। সেক্ষেত্রে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নাম রয়েছে কয়লা দুর্নীতিতে, শিক্ষা দুর্নীতিতেও জড়িয়েছিল তার নাম। এরপর কি ভোটের পর কি তার জেল হতে পারে, বা আর কার কার জেল যার হতে যার পারে আছে, বলে? উনি যেরকম বলেছেন তাদের সবার জেল হবে, ওনার থাকলে ওনারও হবে।
কিন্তু দেখুন একসময় মমতা ব্যানার্জি বলেছিলেন যে যারা যারা নারদায় এই করেছে আমি তাদের কাউকে, আজকে দেখুন এই এই 10 বছর পর যারা যারা জেল কেটেছে, বালু মল্লিক কি করে টিকিট পায়? 2.5 বছর জেল কেটে বালু মল্লিক কি করে টিকিট পায় আপনি বলুন আমাকে। না, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন বালু ভালো ছেলে, বালুকে ভোট দিন, বালু কাজ করে। বালুর মতো খারাপ লোক দুটো হয়, মানে আমি বলছি বালু মল্লিকের মতো সব দিক দিয়ে খারাপ লোক ওদের দলে কেউ নেই। ধরুন মদন মিত্র বা কুণাল ঘোষ এরা কেস খেয়েছে, কিন্তু আপনি যদি লোকের সঙ্গে মেশেন আপনি জিজ্ঞেস করবেন তাদের মধ্যে কিছু মানবিক গুণ আছে। বালু মল্লিক এমন একটা লোক যার কোনো মানবিক গুণ নেই, মানে খুন করা, মহিলা ঘটিত কেস, একসঙ্গে বোধহয় 30 জন মহিলার সঙ্গে ঘুরতো, আমি একদম স্ট্রেট বলছি, মানে অত্যন্ত বাজে লোক, বহু টাকা চুরি করেছে। এত খারাপ গুণ ওদের দলের বোধহয় কারোর মধ্যে নেই, মানে তৃণমূলের যদি সবচেয়ে খারাপ লোক হয়ে থাকে সে বালু মল্লিক। আপনি বলছি আপনি যাদের নাকি খুব বদনাম যাদের হয়ে আছে মার্কেটে, ধরুন কুণাল ঘোষ বা মদন মিত্র, আপনি তাদের কাছে যান, আপনি আপনাকে না চিনলেও তারা 5 টাকার উপকার করবে। বালু মল্লিক আপনি মানে একটা নটোরিয়াস লোক একটা, তাকে উনি বলছেন ভালো লোক। ওদের 294 এর মধ্যে সবচেয়ে খারাপ লোক বালু মল্লিক। আমি মানে সত্যি বলছি, মানে আমি 294 জন যে তৃণমূল ক্যান্ডিডেট দিয়েছে তার মধ্যে বালুর থেকে খারাপ বোধ আর কেউ নেই। বালু মল্লিককে ইয়ে দিচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছেন কোনো ঠিক নেই, অদ্ভুত ব্যাপার। এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হতো যে বিজেপি ক্ষমতায় এলে দিল্লি থেকে নাকি মানে মানে বাংলাকে চালানো হবে। কাল অমিত শাহ সেম কথা বলেছে যে বাংলাদেশের থেকে দিল্লি গুজরাট থেকে বাংলা চালানো অনেক ভালো। সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বাংলা যদি বাংলাদেশ হয় তাহলে 1.5 বছর ধরে শেখ হাসিনাকে কেন দিল্লিতে রাখা হয়েছে, কেন কোন শিল্পপতিকে বাঁচাতে তাকে আশ্রয় দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। আরে বাবা, শেখ হাসিনা আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, নইলে ওনাকে ফাঁসি দিয়ে দিত ওনার বাবার মতো। শেখ হাসিনাকে যেটা ইন্দিরা গান্ধী যেটা পারেননি, ইন্দিরা গান্ধী ইয়েকে মুজিবকে বাঁচাতে পারেননি, কিন্তু আমরা শেখ হাসিনাকে বাঁচাতে পারলাম। তো এটা একদম মানে ঠিকঠাক স্টেপ, এর মধ্যে কোনো অন্যায় নেই। অন দি কন্ট্রারি, আবার আমরা যখন নাকি খালেদা জিয়া ম্যাডামের ইয়ে হয়েছে তখন আমাদের বিদেশমন্ত্রী গেছিলেন শেষ কৃত্যে। আবার এটা তো আমাদের পার্টনার, এটা আমাদের এদের তো একটা এনার্কি যখন তৈরি হয় তখন কিছুটা সাপোর্ট তো দিতে হবে তাদের, নইলে আবার আরেকজন ফাঁসি হয়ে যেত। এনার্কি চলছিল এতদিন, এখন তো একটা সরকার এসছে এতদিন পর, এতদিন এনার্কি চলছিল, সেখানে বাঁচাবে না ওদের ইয়েকে। বলে শেখ হাসিনাকে কেন রাখা হচ্ছে? শেখ হাসিনা শরণার্থী নাকি অনুপ্রবেশকারী? প্রশ্ন তুলছে অভিষেক অবভিয়াসলি বন্দ্যোপাধ্যায়। শরণার্থী, শরণার্থীও না, ওনাকে মানে টেম্পোরারি অ্যাসাইলাম বলতে পারেন। আই ডোন্ট নো এক্সাক্ট টার্মটা কি জিও পলিটিক্সে, কিন্তু ইট হ্যাজ টু বি, আদারওয়াইজ ওনাকে ফাঁসি। ইন্দিরা গান্ধী ইয়েকে ইউজ করলেন, শেখ মুজিবকে কেন বাঁচাতে পারেননি? শেখ মুজিবকে সেই সময় বাঁচানো উচিত ছিল শেখ মুজিবকে। শেখ মুজিবকে বাঁচাতে পারেননি ইন্দিরা গান্ধী। এটা আমাদের ইভেন ইন্ডিয়ার ইন্টেলিজেন্স আর ফেলিওর বলতে পারেন। সংকল্পপত্রে জাতীয় সুরক্ষারও উল্লেখ করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে বলেছেন তাহলে পেহেলগামে যে বর্ডার সিকিউরিটি রয়েছে তারা তো অমিত শাহর মন্ত্রকে, তাহলে পেহেলগাম অ্যাটাক হলো কি করে? দিল্লিতে যারা দিল্লি পুলিশ রয়েছে সেটাও কেন্দ্রীয় সরকারের অধীনে, তাহলে দিল্লিতে দিনের পর দিন বিস্ফোরণ ঘটছে কি করে? ওকে আপনি জিজ্ঞেস করুন যে পশ্চিমবঙ্গ কেন মেয়েদের অ্যাসিড মারাতে নাম্বার 1, পশ্চিমবঙ্গ কেন মেয়ে পাচারে নাম্বার 1, পশ্চিমবঙ্গে মেয়েরা অল্প বয়সে বিয়ে দেওয়াতে কেন নাম্বার 1, পশ্চিমবঙ্গ ড্রপ আউটে কেন নাম্বার 1। অন্যকে প্রশ্ন করার আগে নিজেকে এই প্রশ্ন করুন, আজকে কেন লোকজন পড়াশোনা করছে না, কলেজে কেন 6 লক্ষ সিট খালি থাকছে, 20,000 স্কুল কেন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, এইখানে ডাক্তারদের কেন দুধেল গাইরা গিয়ে মাথায় ইট ছুঁড়ে মারছে, ঠিক আছে, অভয়ের ঘটনাটা কেন ঘটলো? অভয়ের ঘটনা ঘটার বড় কথা না, অভয়ের ঘটনা যারা ঘটালো সেই পুলিশ কি করে আপনাদের সংসদ হলো? অভয়ের যে মহিলা অভয়ের বিচার দিল না সেই মহিলা কি করে আপনাদের সংসদ হলো? ঠিক আছে, ওই প্রিন্সিপাল যে আছে তাকে পরের দিনই কেন আপনার পিসি প্রমোশন দিয়েছিলেন? এই প্রশ্নগুলো ওনাকে আগে করতে বলুন, ঠিক আছে। দেখুন উগ্রপন্থীরা, দেখুন যতদিন এই রেডিক্যাল ইসলাম থাকবে বা যতদিন ইয়ে থাকবে আপনার কি বলে ওই মুসলিম আগ্রাসনবাদ, ততদিন সারা পৃথিবীতে কোথাও না কোথাও বোম ফুটবেই। এটা শুধু আমাদের দেশে তো হচ্ছে না, এটা ইউরোপে হচ্ছে, বিভিন্ন দেশে, আমেরিকায় হয়েছে। তো রেডিক্যাল ইসলাম যতদিন থাকবে এটা বিভিন্ন জায়গায় হবে, কিন্তু তার মানে এই না যে আমি আমার দরজাটা খুলে দেবো। আপনার পাড়ায় চুরি হয় না, কিন্তু আপনার পাড়ায় চুরি হয় বলে আপনি দরজা খুলে দেন? বোকা বোকা কথা বলে এই জন্য লোকের কোয়ালিফিকেশন নিয়ে, আমি কোনোদিন ও কোয়ালিফিকেশন নিয়ে প্রশ্ন তুলিনি, কারণ আমি জানি ও পড়াশোনাটা করেছে অন্তত। তো তারপর তো ব্যাড লাক, ডিগ্রিটা চলে গেছে, কিন্তু এইসব বোকা বোকা কথা বললে তো লোকে এইসব প্রশ্ন তুলবেই এরপর। নারী সুরক্ষার জন্য বিশেষ স্কোয়াড নামাচ্ছে বিজেপির তরফ থেকে জিতে এলে, যার নাম দেওয়া হয়েছে দুর্গা সুরক্ষা স্কোয়াড। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে দলের নেতা সাংসদরা দুর্গার
বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে তাদেরই আবার নতুন স্কোয়াডের নাম দুর্গা সুরক্ষা। তাহলে আর এই দুর্গা বংশ তুলেছে ওরা। মা দুর্গা সম্বন্ধে জেএনইউতে অত্যন্ত বাজে কথা বলা হয়েছে, মা দুর্গাকে নিয়ে যাদবপুরে অত্যন্ত বাজে কথা বলা হয়েছে। সেই জেএনইউ যাদবপুরের নকশালরা আজকে সব তৃণমূলে ঢুকেছে। আজকে সিপিএমরা যে স্লোগান হয় না, সিপিএমরা আস্তে আস্তে বিজেপির দিকে চলে এসেছে, তারা ভুল বুঝেছে। আর নকশালরা চলে গেছে তৃণমূলে। আজকে যাদের ভাইস চ্যান্সেলর করেছে, যাদের ইয়ে করেছে, অধিকাংশই নকশাল, যাদের ডিন করেছে, যাদের রেজিস্টার করেছে। তো প্রথমে নিজেকে প্রশ্ন করো যে তোমাদের নকশালরা কেন ওখানে গিয়ে এইসব আজবাজে কথা বলেছিল, মা দুর্গা সম্বন্ধে অত্যন্ত খারাপ কথা বলেছে জেএনইউ এবং যাদবপুরে। কাকে প্রশ্ন তুলছে জানে না, কিছু না। আমি বলছি না এরপর ওকে নিয়ে প্রশ্ন তুলবে, লোকে উল্টো পাল্টা কথা বলে, ওকে বলবেন আইপ্যাকের থেকে জিজ্ঞেস করে বাইরে এসে ইয়ে করতে, নিজের থেকে যেন কিছু না জিজ্ঞেস করে। যেমন আগে করতো, আইপ্যাক যে কটা কোশ্চেন তৈরি করে দিত সেগুলো বাইরে এসে বলে যাবে। ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদী বলেছিল প্রতি বছর 2 কোটি চাকরি হবে, হিসেব মতো 12 বছরের সরকার 24 কোটি চাকরি হওয়ার কথা, কিন্তু অমিত শাহ আমাকে দেখা একটা রাজ্য 5,000 চাকরি হয়েছে। প্রথমত বলা হয়েছিল যে বছরে 2 কোটি কর্মসংস্থান হয়েছে। আপনি আমাদের যে বিভিন্ন লোন, এই যে বিভিন্ন যে লোন নেওয়া হয়েছে, সেটা মানে আমাদের যে যখন থেকে আমরা জনধন অ্যাকাউন্ট করলাম এবং তারপর থেকে যখন বিভিন্ন গরিবদের লোন দেওয়া শুরু করলাম, আপনারা দেখবেন প্রায় 25 কোটি লোক লোন নিয়ে নিজস্ব ব্যবসা শুরু করেছে। প্রায় 25 কোটি, মানে ফ্যামিলি নিয়ে আমি বলছি। জানে না, উল্টো পাল্টা কথা বলে। আজকে চারিদিকে স্টার্ট আপ তৈরি হচ্ছে, হাজার হাজার ইউনিকর্ন তৈরি হচ্ছে। আমাদের দেশে ইউনিকর্নের সংখ্যা প্রায় আমেরিকা এবং জার্মানের সমান, প্রায় চীনের কাছাকাছি আমাদের ইউনিকর্নের সংখ্যা। কি করে হচ্ছে? ইয়াং ছেলেপুলে যারা নাকি আম্বানি আদানির ফ্যামিলির না, তারা বড় বড় বিজনেস করছে। আপনি ফিজিক্স পড়া থেকে শুরু করে বিভিন্ন আন একাডেমি, আমাদের মতো সাধারণ ঘরের ছেলেমেয়েরা তারা বড় বড় বিজনেস করছে, এগুলো দেখতে পাচ্ছেন না? চারিদিকে স্পেস। অভিষেক ব্যানার্জি জানে না যে আমাদের দেশে কি হচ্ছে। হায়দ্রাবাদ বেঙ্গালোরে প্রাইভেট স্পেস কোম্পানি, আগে শুধু ইসরো কাজ করতো, প্রাইভেট স্পেস কোম্পানি তৈরি হচ্ছে, স্পেস রিসার্চ কোম্পানি। তারা কোটি কোটি টাকা আয় করছে। তো জানে না প্রাইভেট ডিফেন্স কোম্পানি তৈরি হচ্ছে, কয়েকশো ডিফেন্স কোম্পানি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এটসেট্রা, এইসব বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। আর চারিদিকে বিভিন্ন বড় বড় আপনার ইনভেস্টমেন্ট আসছে ইয়েতে, কি বলে ওটার না, মাইক্রোচিপে। কোটি কোটি লোক চাকরি পেয়েছে, কোনো আইডিয়া নেই, কিছু নেই, উল্টো পাল্টা কথা বলে। এখানে তো যে কটা লোক, এখানে যে কটা ইউনিভার্সিটি আছে, ইভেন যাদবপুর ইউনিভার্সিটি, তার 99% চাকরি ওয়েস্ট বেঙ্গলের বাইরে পায়। এদের কথা বলার কোনো মুখ আছে? জানে না কিছু না, তাহলে এখানকার ছেলেরা বাইরে যাচ্ছে কেন? যে বৃদ্ধাশ্রম কি করে হয়ে গেল যদি ভারতবর্ষের চাকরি না থাকে? বোকা বোকা কথা বলে। বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে তৃণমূল থেকে একাধিক লোক, দলীয় কর্মী নেতা এসে বিজেপিতে যোগদান করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে এই যারা যোগদান করছে তাদের ইডি সিবিআই এর খাতায় নাম রয়েছে, সেই কারণে তাদের থেকে বাঁচতে বিজেপিতে এসে যোগদান করছে। না, তাহলে তো ও সবার আগে যোগদান করতো। যদি সিবিআই থেকেই সবাই এসে যোগদান করতো, তাহলে ও সবার আগে, ও সবচেয়ে বেশি, ওর নাম খাতায় আছে। দেখুন, মানুষ যোগদান করছে তার কারণ, মানুষ দেখুন, যারা 2011-তে স্বপ্ন নিয়ে এসেছিল যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে শিল্প বানাবেন, কৃষিতে উন্নতি করবেন, মমতা ব্যানার্জি সব বিষয়ে ফেলিওর, এডুকেশনে ফেলিওর, হেলথে ফেলিওর, সব দিকে ফেলিওর। মানুষ কোনো মানে মানে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। সেই জন্য মানুষ আসছে। মানুষ আসবে না, গণতন্ত্র তো এটাই। গণতন্ত্র তো একটা মানুষ, মানুষ একদিক থেকে আরেক দিকে যায় বলেই নতুন দল তৈরি হয়। একসময় সিপিএম বা কংগ্রেস থেকে মানুষ ভোট দিয়েছিল বলে তৃণমূল ক্ষমতায় এসেছিল। আজকে আমাদের দিকে আসছে মানুষ। আমাদের 2016 থেকে 19-এর মধ্যে আমরা 4 থেকে 40% চলে গেছিলাম। কেন? কারণ মানুষের মনে হয়েছে ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকবে। দুমুখো সাপ বিজেপি, নির্বাচনের সময় একটা ছবল দেয় আর নির্বাচনের পরে আরেকটা ছবল দেয়, এমনটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মমতা ব্যানার্জিকে কেউ সিরিয়াসলি নেয় না। আপনি মমতা ব্যানার্জি এই কথাগুলো আপনি তৃণমূলের যে কোনো ইয়েদের জিজ্ঞেস করুন, হেসে উড়িয়ে দেবে তারাই। তৃণমূলের যে সমর্থকরা আছে, হ্যাঁ, যে ভাই এই কথাটা বলছি, কথাটা মানে কি? ওরা দেখবে, ও না না, দিদি তো এরকম বলেই, বলে উড়িয়ে দেবে। এগুলো খুব সিরিয়াসলি নেওয়ার নেই। বলা হচ্ছে ইভিএম এবং ভিভিপ্যাট এই দুটোর ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা বজায় রাখুন, নাহলে আপনার ভোট আপনি এক জায়গায় দেবেন, অন্য জায়গায় চলে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা হুঁশিয়ারি দিচ্ছেন। একদম ভীষণ সচেতন থাকুন। আমি বলছি তো, ভীষণ সচেতন থাকুন। আপনি ভীষণ সচেতন থাকুন, ভীষণভাবে লড়াই করুন। তারপর আপনার বানপ্রস্থের সময় হয়ে এসছে। আমরা মানে আপনাকে অল দি বেস্ট ফর ইউর বানপ্রস্থ। অন্যদিকে বলা হচ্ছে মানুষের যেটা বেসিক নিডস, খাদ্য বস্ত্র বাসস্থান, বিজেপি এলে নাকি সেটাই কেড়ে নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন বারাসতের সভা থেকে। আপনি একবার ত্রিপুরায় যান, আপনি আসামে যান, আপনি উড়িষ্যায় যান, কে কেড়ে নিয়েছে, কে দিয়েছে আপনি দেখতে পাবেন। আগে প্রচুর দেখবেন আসামি, উড়িয়া বা ত্রিপুরা থেকে লোক এসে পশ্চিমবঙ্গে চাকরি করত। আপনি আজকে কোনো
উড়িয়া ভারী দেখেন রাস্তায়, আগে উড়িয়া প্রচুর কুক ছিল, কোনো উড়িয়া কুক দেখেন? সবাই তাদের নিজের রাজ্যে চলে গেছে। উল্টে আমাদের রাজ্যের লোকেরা ভুবনেশ্বরে এইমসে ডাক্তার দেখাতে যাচ্ছে, তারা ভুবনেশ্বরের ছেলে মেয়েকে পড়াশোনা করাতে যাচ্ছে, ভুবনেশ্বর ইনফোসিসে তারা চাকরি, এই যে ইনফোসিস মমতা ব্যানার্জি ঢুকতে দেননি 10-15 বছর, সেখানে চাকরি করতে যাচ্ছে। আপনি সকালবেলা ধৌলি এক্সপ্রেস বা ভুবনেশ্বর পুরীর যে ট্রেনগুলো যায়, ওখানে দেখবেন যে কত লোক উড়িষ্যায় চাকরি করতে যাচ্ছে। তো কে কিনে নেয়, কে দেয়, এই কথাগুলো আমি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ যেতে বলছি না, আপনি গৌহাটি যান, এখানকার বহু কোম্পানি এখান থেকে উঠে গিয়ে গৌহাটিতে গিয়ে হেড অফিস বানিয়েছে। ত্রিপুরার লোকেরা আজকে পশ্চিমবঙ্গে আসছে না, আপনি আগে প্রচুর ত্রিপুরার লোক এখানে দেখতে পেতেন, এখন দেখবেন ত্রিপুরার লোক পর্যন্ত নেই। কেন? উনি নিজেকে জিজ্ঞেস করুন যে কে কেড়েছেন? আপনি কেড়েছেন 15 বছরে। চাষিরা আত্মহত্যা করছে, ইন্ডাস্ট্রি বন্ধ 6,500-এর উপর, আপনি করেছেন। সারা বছর বিজেপির দেখা নেই, ঝড়ে দেখা নেই, জলে দেখা নেই, হাসপাতালে দেখা নেই। হঠাৎ করে বসন্তকালে কোকিল পাখির মতো উড়ে আসে, কুহু কুহু করে ডাকে। আবার এরা বলে সোনার বাংলা গড়বে, অথচ বাংলায় কথা বললেই মারে। বিজেপির মতো এত খারাপ পার্টি আমি আর একটাও দেখিনি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। আমি বলছি তৃণমূলকে দেখা যায় রিক্সাওয়ালার থেকে তোলা তুলতে, তৃণমূলকে দেখা যায় অটোওয়ালার থেকে তোলা তুলতে, সব জায়গায় তৃণমূলকে পাবেন। রাস্তায় সবজিওয়ালা বসেছে, সেখানে তৃণমূলকে পাবেন তোলা তুলতে, মাছওয়ালা সেখানে তোলা তুলছে, বড় বিল্ডিং তৈরি হচ্ছে সেখানে তোলা তুলতে তৃণমূলকে পাবেন। তৃণমূল যেখানে যে কিছু করে খাচ্ছে, হাসপাতালে যাবেন সেখানে তৃণমূল ওখানে গিয়ে তোলা তুলছে। তৃণমূলকে আপনি সব জায়গায় পাবেন, কিন্তু তোলার জন্য আর কোনো কাজে আপনি তৃণমূলকে পাবেন না। অন্যদিকে দেখা যাচ্ছে যে পানিহাটির প্রার্থী রত্না দেবনাথ ওরফে অভয়ার মা, ওনাকে প্রচারে বেরোনোর সময় বিক্ষোভ দেখায় কিছু মহিলা, ঘিরে ধরে এবং জয় বাংলা স্লোগান দেওয়া হয় তার বিরুদ্ধে। দেখুন, আমি এটা একটু অন্যভাবে দেখছি। দেখুন, যে ভদ্রমহিলা এনাকে অ্যাটাক করলো, এই আপনার এই অভয়ার মাকে, রত্না দেবীকে যে অ্যাটাক করলো, আপনি তার অবস্থা তো ভাবুন তো একবার। পশ্চিমবঙ্গে কি খারাপ অবস্থা হয়েছে, সেই ভদ্রমহিলা নিজে আশা বা আঙ্গনওয়াড়ি কিছু একটা কাজ করেন। এই মহিলার মাথায় ঢোকানো হয়েছে যে আমরা তৃণমূল যদি হেরে যাই, তাহলে আশা বা অঙ্গনওয়াড়ির কাজ চলে যাবে। এটা তো কখনো যাবে না, কারণ আশা অঙ্গনওয়াড়ির কাজ সারা ভারতবর্ষে যেমন চলছে, সেটা বেঙ্গলে চলছে। আজকে দেখুন, যে মহিলা আজকে যাকে নিয়ে মিম করা হচ্ছে এটসেট্রা, যে একে অ্যাটাক করার জন্য, আপনি একবার ভেবে দেখুন, এই ভদ্রমহিলা তো আজকে একটা ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদের কারো কারো মতো একটা 15-20 হাজার টাকার চাকরি করতে পারতো। মাত্র 4,000 টাকা বা 5,000 টাকার একটা কাজের জন্য এই ভদ্রমহিলা রাস্তায় নেমে প্রথমে অভয়ার মাকে অ্যাটাক করলেন, যেটা একটা ভয়ঙ্কর অন্যায়। আমি আমি ওনার লেভেলটা এত কম, আমি ওনাকে ধরি না। এই ভদ্রমহিলা কিন্তু সার্ভাইভ করার জন্য জানে না যে কি ভুলটা করছে, নিজে জানে না কি ভুলটা করছে, কিন্তু এই বহু মানুষ আমাদের সমাজে যারা এই ভুলটা করছে, তারা নিজেরা জানে না যে ভুলটা কেন করছে। মাত্র 4,000 টাকা 5,000 টাকা তাদের একটা দিয়ে রেখে দিয়েছে ইনসেন্টিভ, হয়তো তার সঙ্গে লক্ষ্মী ভান্ডারও পায়, সেই জন্য হয়তো এই অন্যায়গুলো করছে। কিন্তু যারা নাকি সমাজের উপরের স্তরে থেকে অ্যাটাক করছে না অভয়ার মাকে, তারা হলো আসল দায়ী। যারা এই ভদ্রমহিলাকে খেপাচ্ছে, তারা হলো আসল দায়ী। তাদের মধ্যে নো ডাউট আপনি মমতা ব্যানার্জিকে পাবেন, অভিষেক ব্যানার্জিকে পাবেন, তার মধ্যে নিশ্চয়ই আপনি সিপিএম এর এই সেলিম টেলিম যারা আছে তাদেরও পাবেন। কিন্তু পানিহাটির যে তৃণমূল প্রার্থী রয়েছে তীর্থঙ্কর ঘোষ, তার দাবি যে অভয়ের মা ওনার সাথে বহিরাগতরা ছিলেন, তারা নাকি পাড়ায় পাড়ায় গিয়ে রটাচ্ছিল লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে, সেই জন্যই নাকি তার উপর এরকম ধরনের স্লোগান উঠে আসে, বিক্ষোভ দেখানো হয়। ওর বাবা তো খুনিদের সাপোর্ট করেছে। তীর্থঙ্কর ঘোষের বাবা একটা নটোরিয়াস ক্রিমিনাল, যে এর আগে এমএলএ ছিল ওখানে। সে নটোরিয়াস ক্রিমিনাল, সে অভয়ের দেহটাকে আপনার করেছে, কি বলে, পুড়িয়ে দিয়েছে। সেটা নটোরিয়াস ক্রিমিনাল, তার বাবা একটা নটোরিয়াস ক্রিমিনাল। তো একটা ক্রিমিনালের ছেলে ক্রিমিনালের ভাষায় কথা বলবে, মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা তো এদের কাছে কোনো ব্যাপার না। একটা মেয়ের ডেড বডি যারা পুড়িয়ে দিতে পারে, এবং আমার খুব দুর্ভাগ্যের যে মমতা ব্যানার্জি ওই পরিবারতন্ত্র পানিহাটিতে মানে স্থাপন করার জন্য মমতা ব্যানার্জি ওখানে তার ছেলেকে টিকিট দিয়েছে। ঠিক শতদিক। অন্যদিকে এই যে অভয়ার মামলা 9 তারিখ হাইকোর্ট শুনানিতে জানিয়েছে যে ফের একবার তদন্ত করতে পারবে সিবিআই, সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করবে, কারণ হাইকোর্টেরও মনে হয়েছে যে সঞ্জয় এমন কিছু জানে যা সে লুকিয়ে যাচ্ছে, বলছে না। দেখুন, আমি আবার বলছি, আগেও বলছি, সঞ্জয় রায় যে নাকি এই ঘটনায় শাস্তি পেয়েছে, সে নির্দোষ। আমি আবার বলছি, সঞ্জয় রায় নির্দোষ। 5 জন ডাক্তার খুন করেছে। আমি আবার বলছি, 5 জন ডাক্তার মিলে এই মেয়েটাকে খুন করেছে এবং সঞ্জয় রায়কে ফাঁসিয়েছে। এবং সিবিআই এর ওই যে ভদ্রমহিলা আছে, ওই ভদ্রমহিলাও টাকা পয়সা খেয়ে কিছু করেছে, নইলে এইরকম একটা রিপোর্ট যেতে পারে না। সঞ্জয় রায় অ্যাবসলিউটলি নির্দোষ। এর মধ্যে জড়িত আছে 5 জন ডাক্তার। আমি এই ডাক্তারদের নাম
কোনো ডাক্তার বলছে না ভয়। আমি বহু ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম না এদের নামটা কি, কিন্তু এই গভর্নমেন্ট যে মুহূর্তে চেঞ্জ হবে তারা রাস্তায় বেরিয়ে, কারণ ডাক্তাররা ভয় পাচ্ছে তারা খুন হয়ে যাবে, ডাক্তাররা নিজেরা ভয় পাচ্ছে তারা খুন হয়ে যাবে, কারণ খুব ইনফ্লুয়েন্সিয়াল যে 5 জন খুন করেছে। এখানে সঞ্জয় রায় একেবারে নির্দোষ এবং হাইকোর্ট একদম সঠিক স্টেটমেন্ট দিয়েছে, মানে দায়িত্ব দিয়েছেন নতুন সিবিআই অফিসার আসুক, নতুন ভাবে তদন্ত হোক এবং ওই 5 যে ডাক্তার আছে যারা খুন করেছে তাদের জেলে ঢোকানো হোক। সঞ্জয় রায়, আমি বলছি সঞ্জয় রায় নির্দোষ, ওকে ফাঁসানো হয়েছে, শুধু শুধু জেল খাটছে, ওর পকেটে পয়সা নেই বলে। ও তো আর অভিষেক মনু সামদি বা কপিল সিব্বলকে ইয়ে করতে পারবে না, অ্যাপয়েন্ট করতে পারবে না, তো ও খুন হয়ে গেছে বেচারা। অভয়ের মা জানিয়েছে যে সঠিকভাবে তদন্ত করা হয়নি, অনেক জিজ্ঞাসাবাদ বাকি। তারা নতুন ডিএনএ জমা দিয়েছে, নতুন রেকর্ডিংও জমা দিয়েছে কিছু। বলছি তো আমি বললাম তো, আমি আবার বলছি সঞ্জয় রায় এই ঘটনার মধ্যে কোনোভাবে জড়িত নয়, ওকে ডেকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ওকে 5 জন ডাক্তারের মধ্যে জড়িত, তাদের মধ্যে 2-1 জন বোধহয় পালিয়ে গেছে দেশ থেকে, বা দেশ থেকে পালিয়ে গিয়ে আবার ফিরে এসছে, এবং সঞ্জয় রায়কে ধরে ওই 5 জনের নাম বের করতে হবে এবং এদের বাঁচানোর জন্য রাজ্য সরকার মানে দিনের পর দিন এই মেনকা গুরুস্বামী, তারপরে এই আপনার কপিল সিব্বল, অভিষেক মনু সামবিদের কোটি কোটি টাকা দিয়ে কেস করিয়ে এই 5টা লোককে বাঁচিয়েছে। এ সঞ্জয় রায় দায়ী না, একে সবাই জানে। আপনি যে কোনো লোককে আপনি রাস্তায় গিয়ে জিজ্ঞেস করুন, আপনি 100টা যদি ভোট নেন 100টার মধ্যে দেখবেন 80টা লোক বলছে যে সঞ্জয় রায় দোষী না। যে 20টা লোক আপনাকে সঞ্জয় রায় দোষী বলবে তারা বুঝবেন যে তারা তৃণমূলের ব্রেন ওয়াশ। আপনার কি মনে হয় এই যে তদন্ত যদি ঠিকভাবে হয়, বিনীত গোয়েল, মনোজ ভার্মা, সুপ্রতিম সরকারের মতো আরো অনেক বড় কোনো নাম বেরিয়ে আসতে পারে? আসা তো উচিত, এরা জড়িত, আমরা জানি, সবাই জানি এরা জড়িত, আসা তো উচিত। এরা তো জড়িত, এরা তো সরাসরি জড়িত। তার সঙ্গে তীর্থাঙ্কর ঘোষের বাবা, ওকে জেলে পাঠানো উচিত, ও কি করে ওই ডেড বডিটা পোড়ায়। আর কি কি দুর্নীতির তথ্য উঠে আসতে পারে ঠিক এই তদন্ত থেকে? দেখুন, প্রথমত হচ্ছে এই পুরো মেডিকেল সিস্টেমটা গত 15 বছর মমতা ব্যানার্জি ধরার পর থেকে যত রকম দুর্নীতি দরকার সব রকম দুর্নীতি এরা করেছে। ওষুধ কেনাতে দুর্নীতি, আপনার ইয়েতে দুর্নীতি, ফার্নিচার কেনাতে দুর্নীতি, ওখানকার মেডিসিন কেনাতে দুর্নীতি, ডাক্তার রিক্রুটমেন্টের দুর্নীতি, ট্রান্সফারে দুর্নীতি, সব রকম যত রকম দুর্নীতি দরকার এরা সব রকম, এবং এমনকি ডেড বডি পর্যন্ত বিক্রি করতো। এরা ডেড বডির বডি পার্টস বিক্রি করতো, হরমোন বিক্রি করতো, মানে এরা হেন কোনো দুর্নীতি নেই যা এর মধ্যে ছিল না। এই পুরোটা তদন্ত হওয়া উচিত। একসময় বাঙালি আর বাংলা বাঙালির সঙ্গে ডাক্তারদের নাম ছিল অঙ্গাঙ্গিভাবে জড়িত, লোকে সারা ভারতবর্ষ ভাবতো যে বাঙালি ডাক্তার মানে সেরা ডাক্তার। সেই অবস্থা আজকে এমন জায়গায় চলে গেল যে আজকে বাঙালিরা ডাক্তারই করছে না, এখান থেকে চলে যাচ্ছে। এবং আপনি আজকে যদি ডেটা নেন আপনি দেখবেন যে অধিকাংশ ডাক্তার চাইছে না তাদের ছেলে মেয়ে ডাক্তার হোক। ইটস ভেরি ডেঞ্জারাস, খুব বাজে ট্রেন্ড। তারা জানে আমার ছেলে ডাক্তার হলে আমার উপর আবার ছেলের উপর অত্যাচার আসবে। অসংখ্য ধন্যবাদ।